চলুন আবারও ফিরে যাই আজকের অতিথি অভিনেতা জয়নাল জ্যাকের কাছে। আবারও ফিরে এলাম ভাইয়া। বলছিলাম যে পর্দার বিভিন্ন শাখা প্রশাখায় আমরা আপনাকে পেয়েছি, ছোট পর্দা, বড় পর্দা, ওটিটি এবং বিজ্ঞাপনেও। সেই সাথে আপনি কাজ করেছেন এবং শুরুটা হয় মঞ্চ থেকেই। পুরো গল্পটা একটু শুনবো। মঞ্চ আসলে একজন অভিনয় শিল্পী বলে যে কোনো অঙ্গনে একজন শিল্পীর জন্য আসলে শেখাটা খুবই জরুরি। শিল্পের আসলে শুরুটা কিন্তু উচ্চারণ, আপনার থিয়েটার, আবৃত্তি, এই জিনিসগুলোর মাধ্যমেই কিন্তু শুরুটা হয়। না হলে কিন্তু ওই দূর পর্যন্ত যাওয়া যায় না। সো আমার শুরুটা কিন্তু থিয়েটার, আবৃত্তি, তারপর মোটামুটি শিল্পের প্রত্যেকটা শাখায় আমি ছিলাম একদম ভালো লাগার জায়গা থেকে। আর ওটাকে আমি লালন করি আর কি, আমি ওন করি এই জিনিসটাকে, করে যাচ্ছি। আর অনেক দিন মানে থিয়েটারটা করা হচ্ছে না, টেলিভিশনের সিনেমা মানে প্রত্যেকটা শাখার ব্যস্ততার কারণে করা হচ্ছে না। তবে রিসেন্ট আমি আবার থিয়েটারটা মানে করব চিন্তা করছি আর কি, একদম পুরোদমে। আমি কক্সবাজারে একটা থিয়েটার দল করব আমার নিজের, যেহেতু আমি কক্সবাজারে আমার কর্মস্থল, যার কারণে আমি চিন্তা করতেছি আমার জেলা শহরে একটা থিয়েটার গ্রুপ আমি রিফর্ম করব আর নিয়মিত শো করব, এরকম একটা প্ল্যান নিছি, দেখা যাক। বলছিলেন যে শুরুটা হয়েছে মঞ্চের হাত ধরে, তো প্রথম যখন নিজেকে পর্দায় দেখলেন বা সেই সুযোগটা কিভাবে পাওয়া হয়েছিল? সিনেমার শুরুটা আসলে প্রসূন রহমান দাদা, দাদার সাথে প্রথম ফিল্ম আমার করা হয়, সেটা হচ্ছে জন্মভূমি, একটা অভিবাসন নিয়ে গল্পটা। শুটিং হয়েছে কক্সবাজারে এবং খুবই ভাইটাল একটা ক্যারেক্টার প্লে করি আমি। ওইটাই আমার বলতে গেলে প্রথম বড় পরিসরে একটা সিনেমা। দেন অনেকগুলো সিনেমা করা হয়েছে, লাস্ট আমার জঙ্গলি সিনেমা আমি ছিলাম, করে যাচ্ছি। আর এই আর কি, সিনেমার এক্সপেরিয়েন্সটা আসলে দুর্দান্ত, ফিডব্যাক চমৎকার, ভালো লাগে। বড় পর্দার ফিলিংসটাই অন্যরকম। এবং প্রত্যেক অভিনেতার বোধহয় স্বপ্নের জায়গা থাকে বড় পর্দায়, এবং সেরকম একটি জায়গায় আপনি বিচরণ করেছেন ইতিমধ্যে। একটু জানতে চাইবো যে প্রথম যখন আসলে এই অভিজ্ঞতাগুলোর সম্মুখীন হন বা পারিপার্শ্বিক যে সাপোর্টের ব্যাপারটা, এটি কেমন ছিল? এটা কখনোই আসলে আমাদের দক্ষিণ চট্টগ্রামে শিল্প সংস্কৃতির জায়গা থেকে পারিবারিকভাবে কখনো সাপোর্ট থাকে না, কারণ এই জিনিসটাকে আসলে নেগেটিভলি দেখে সবাই। সো ওই জায়গা থেকে আসলে সাপোর্ট আমি কখনোই পাইনি, বাট করে যাচ্ছি। একান্তই নিজের, আসলে এটা নিজের খোরাক। তবে এখন একটা পরিবেশ তৈরি হচ্ছে, আমার ফ্যামিলি খুবই সাপোর্টিভ এবং মা বাবা এখন কিছুটা সাপোর্ট দিচ্ছে, এই আর কি। আসলে একজন শিল্পী তো প্রতিকূল পরিবেশেই আসলে নিজেকে দাঁড় করায়। সো কক্সবাজারে আমি কক্সবাজারে খুবই কম, একজন আর্টিস্ট শিল্পী চর্চার জায়গাটা অনেক সীমিত আসলে, ওই জায়গা থেকে তেমন সাপোর্ট পাইনি। বাট আমি কিন্তু থেমে থাকিনি, করে যাচ্ছি। বড় পর্দার পাশাপাশি আমরা আপনাকে বিজ্ঞাপনে পেয়েছি এবং সেই সাথে ওটিটি প্ল্যাটফর্মে। এই যে তিনটি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন, তিনটির অভিজ্ঞতা একটু শুনবো। এটা আসলে যখন টেলিভিশন নাটকগুলোতে হয় হচ্ছে বাজেট কম থাকে, যার কারণে একটু ব্যস্ততার মধ্যে করা হয় এবং পেমেন্টটা একটু সীমিত হয় এবং পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়, কারণ বাজেট কম থাকে, ডিরেক্টর আটকে যায়। তো ওই জায়গা থেকে প্রথম ডিরেক্টরিয়াল জায়গা থেকে প্রথম ক্ষতিটা হয় আমাদের, আমরা যারা অভিনেতা। হিরো হিরোইন কিন্তু তার পেমেন্টটা ঠিকই নিয়ে নেয়, কিন্তু দেখা যায় যে যারা বিভিন্ন চরিত্র অভিনয় করে তাদের জায়গা থেকে ঠিক মতো রেমুনারেশনটা ঠিক টাইমে পাওয়া যায় না। কিন্তু ওটিটির ক্ষেত্রে এটা খুবই স্মার্ট এবং এরা প্রপার টাইমিংয়ে কিন্তু পেমেন্টটা করে দেয় এবং কাজটা যেহেতু বড় বাজেটের হয় এবং সময় নিয়ে প্রপার কস্টিউম, প্রপার স্ক্রিপ্ট সব কিছু ঠিকঠাক থাকে। সো ওটিটির এক্সপিরিয়েন্স খুবই দুর্দান্ত।
আর টিভিসির ক্ষেত্রে তো অবভিয়াসলি টিভিসির বাজেট ভালো থাকে, টিভিসির ক্ষেত্রে একটা প্রপার আপনার কস্টিউমের একটা ট্রায়াল থাকে, আপনার যে কাজটা করবে সেটার একটা রিহার্সাল থাকে, একদিনে শ্যুট করতে হয়, নাহলে দুদিনে শ্যুট করতে হয়, ওই ক্ষেত্রে টাইমিংয়ের একটা ব্যাপার থাকে। সো আসলে আর সিনেমার ক্ষেত্রে অবভিয়াসলি অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়, কস্টিউমটা সিনেমার ক্ষেত্রে কস্টিউম ডিজাইনার ঠিক করে দেয়। সো প্রত্যেকটা জায়গায় আসলে আলাদা আলাদা ব্যাপার, কিন্তু একজন অভিনয় শিল্পী প্রত্যেকটা জায়গায় কাজ করবে, আমি এই জিনিসটা ওন করি। সো আমি প্রত্যেকটা মাধ্যমে কাজ করতে কমফোর্টেবল। মঞ্চকে খুব সম্ভবত বলা হয় যে অভিনয়ের একেবারে প্রথম স্তর, ওই প্রথম স্তরটা আসলে আয়ত্ত করতে পারলে আর পেছন ফিরে তাকানোর সুযোগ নেই। এবং তরুণ প্রজন্মের কাছে কিন্তু মঞ্চ বিষয়টি আপনার কাছে যেমন, বা আমাদের একটু পেছনের অভিনেতাদের কাছে যেমন, তরুণ প্রজন্ম কিন্তু অতটা অধ্যাবসায়ের সাথে সেটি লালন করে না। তো সেক্ষেত্রে আপনার আসলে কি মনে হয়? এখন বর্তমানে এমন একটা সময় যাচ্ছে, এটা বলবো ভাইরালের একটা সময়। ধরেন আমার অনেক নাটকের সিকোয়েন্স কিন্তু ভাইরাল হচ্ছে, বিশ্বাস করেন আমি রাস্তাঘাটে কিন্তু ওই ফিডব্যাকগুলো পাই, কিন্তু আমি আকাশে উড়ি না, আমি আবেগে ভেসে যাই না। দৌড়ে এসে দর্শক বলে, ভাইয়া এই নাটকটা দুর্দান্ত ছিল, আপনি মানে এত দুর্দান্ত পারফরমেন্স। তো আমি একজন শিল্পী হিসাবে ওটা তো আমার সর্বোচ্চ জায়গা না, আসলে আমার ক্ষুধা তো অন্য জায়গায়। সো এই জায়গাটা বর্তমান প্রজন্ম মিস করে। বর্তমান প্রজন্ম আসলে জানে না শিল্পের আসল জায়গা কোনটা, যার কারণে অনেকেই আস্তে আস্তে চলে যাচ্ছে। বাট এটা সত্যি কথা, আমি 2010-11 থেকে শুরু করেছি, আমি একটা জব করি, তারপরেও কিন্তু আমি থেমে থাকতে পারিনি। আমার প্রয়োজন পড়ে, এমন কিছু কল আমার কাছে যায় কক্সবাজারে, ফ্লাইটের টিকিট করে দেবো, কিন্তু জয়নাল তোমাকে লাগবেই, আমার লাগবেই ভাইয়া। আমি তো আমার ক্লাস নিতে হবে, যেহেতু কেমিস্ট্রি টিচার আমি। ভাইয়া প্লিজ আমাকে 2টা দিন বের করে দাও, আমি তোমার আপ ডাউন টিকিট করে দিচ্ছি। তখন মনে হয় যে না, আমাকে কাজটা করতে হবে। তখন মনে হয় যে না, আমার একটা স্ট্রং একটা জায়গা তৈরি হয়েছে। সো আমি বর্তমান প্রজন্মকে বলবো, শিখতে হবে এবং মনের খোরাকের জায়গা থেকে শিখতে হবে এবং শিল্পটাকে ওন করতে হবে। শিল্পীকে এগিয়ে নিয়ে যেতে বিশ্বায়নের এই যুগে এসে আসলে প্রযুক্তিরও একটি প্রভাব রয়ে যায়। তো আপনি যখন কাজ শুরু করেছিলেন এবং এখন এই যে এই সময়ের মধ্যে আসলে প্রযুক্তির কতটা প্রভাব পড়ছে বলে মনে করছেন অভিনয়ের ক্ষেত্রে? শুনেন, যখন শুরু করি, যখন জাস্ট টেলিভিশন ছিল, টেলিভিশনে যখন সিরিয়াল অথবা নাটক অন এয়ার যেত, ওই কাজের ফিডব্যাক পাওয়া কিন্তু বিশাল ব্যাপার। দেন আসলো টেলিভিশন, ইউটিউব চ্যানেল, ইউটিউবে কাজ করার পরে কিন্তু ফিডব্যাকের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। আমি মনে করি প্রত্যেকটা শিল্পীর প্রত্যেকটা প্রযুক্তির সাথেই কিন্তু নিজেকে ম্যাচ করতে হবে এবং সময়ের সাথে নিজেকে আপডেট করতে হবে, নাহলে কিন্তু হারিয়ে যাবে। আপনি যতই শিল্প চর্চা করেন, আপনার যতই ব্যাকগ্রাউন্ড থাকুক, আপনি যতই মঞ্চ করেন, আপনি যদি প্রযুক্তির সাথে নিজেকে খাপ খাওয়াতে না পারেন, টিকতে পারবেন না। এবং অনেক মেধাবী শিল্পী কিন্তু এই কারণে পিছিয়ে যায়। প্রযুক্তির সাথে আমাকে সমানভাবে তাল মেলাতে হবে। এটা নতুন প্রজন্ম যেমন সিনিয়র, সবার ক্ষেত্রেই কিন্তু সময়কে ধরতে হবে, প্রযুক্তিকে ব্যবহার করতে হবে, এখানে পিছপা হওয়া যাবে না। বলছিলেন যে অভিনয়ের পাশাপাশি শিক্ষকতা পেশাকে বেছে নিয়েছেন এবং দুটির সমন্বয় করছেন। তো অভিনয়কে কি শুধু পেশা হিসেবে নেওয়াটা কোথাও একটি যে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে? অবশ্যই ঝুঁকিপূর্ণ, কারণ হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি এখনো ওই জায়গাতে যায়নি আসলে। অনেক আর্টিস্ট অনেক বেশি সাপোর্ট পাচ্ছে, অনেক বেশি কাজ পাচ্ছে, হঠাৎ করে অনেক বেশি কাজ পাচ্ছে। দেখা যায় তার ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই ভালো, বাট দেখা যায় যে এর পরের বছর কিন্তু তার অবস্থা শূন্য হয়ে গেছে। সে কি করবে বলেন? সে তো দিশেহারা হয়ে যাবে। সো ওই জায়গা থেকে প্রথমে তো আপনাকে বাঁচতে হবে প্রথমে, দেন আপনি সার্ভাইভ করবেন। আপনি যদি বেঁচেই না থাকেন, আপনি যদি হীনমন্যতায় ভোগেন, আপনার কাজ কমে যায়, আপনি তো বাঁচতে পারবেন না। সো ওই জায়গা থেকে আমাদের ফিল্ড এখনো স্ট্রং না, এবং একজন শিল্পীকে নিয়ে ভাবার মানুষ নেই। ডিরেক্টর বলতেছে আমি নিজেই কষ্টে আছি, প্রডিউসার বলতেছে আমি নিজেই কষ্টে আছি, টেলিভিশন চ্যানেলের কোনো দায়বদ্ধতা নাই। তাহলে একজন অভিনয় শিল্পী কেমনে বাঁচবে বলে? সম্ভব না তো। সো ওই ক্ষেত্রে তার দেয়াল হিসেবে একটা জব দরকার,
জবের পাশাপাশি সে করে, যদি সে 100% প্রফেশনাল হয়, 100% তার বিজনেস থাকতে হবে, নাহলে নিজের হিউজ প্রপার্টি থাকতে হবে, নাহলে কিন্তু টিকতে পারবে না। বলছিলেন যে কক্সবাজারে নিজেই একটি নাট্য সংগঠন তৈরি করেছেন এবং পাশাপাশি আবার পেশাগতভাবে আছেন শিক্ষকতা পেশায়। তো দুটির সমন্বয় আসলে যেহেতু দুই জায়গায়, আপনার শিক্ষাক্ষেত্রের জায়গা আসলে কতটা আপনাকে সহযোগিতা করছে? শুনেন, একজন শিক্ষক হিসেবে আমার স্কুলে আমার 10টা থেকে বিকেল পর্যন্ত, বিকেলের পরে আমার যদি আমি শুটিংয়ে না থাকলে, আমি তো কক্সবাজারে আসলে আমি থাকি একদম জাস্ট আমার শিক্ষকতা পেশার বাইরে তেমন কোনো কাজ নেই। সো ওই জায়গা থেকে বিকেল টাইম আমি রিহার্সেল করলাম, আমি একটা দলে সময় দিলাম, তাহলে হবে কি আমার মতো আর 10টা ছেলের স্বপ্ন পূরণ হওয়ার জায়গা তৈরি হবে। ধরেন একটা ছেলে আমার মতো ইচ্ছে করতেছে সেও শিল্প চর্চা করবে, প্রপার হয়তো জায়গাটা পাচ্ছে না। আমি চিন্তা করলাম যে আমি যদি প্রপারলি একটা দল রিফর্ম করি, তাহলে একদিন তো এমন হতে পারে আমার পরবর্তী প্রজন্মের 2জন অভিনেতা তৈরি হবে। ওই জায়গা থেকে আমি আসলে একটা দল, আসলে দেখা যাক এটা, দেখি কতটুকু যেতে পারি, ইচ্ছে আছে। ভাইয়া, একেবারে আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। খুব ভালো লাগলো কথা বলে। একটু সামনের ব্যস্ততা নিয়ে জানবো যে আসলে সামনে আমরা কি কি পেতে চলেছি, বা এখন আপনার ব্যস্ততা কি? খুবই ভালো কিছু কাজ করলাম, ফিকশন, একটু ভালো বাজেটের কাজ। লিড কাস্টিং এ মুশফিক আর ফারহান আছে। ফারহানের সাথে আসলে আমার বেশি কাজ হয় এবং একটা সিঙ্ক হয়ে গেছে আমাদের, একসাথে অনেক হিট প্রজেক্ট আমাদের আছে। বাংলা ভিশনেরও অনেক প্রজেক্ট আমি করেছি ফারহানের সাথে, দুর্দান্ত কিছু প্রজেক্ট আমরা করেছি এবং অনেক দিন পরে একটা মেগা সিরিজ শুট করতেছি, খুশবু। ওই শুটিংটা আমরা লাস্ট করলাম হচ্ছে গোপালগঞ্জে, দেন ঢাকায়, আর হচ্ছে সিনেমার 2-1টা সিনেমার কথা চলতেছে। দেখা যাক, আসলে আমার একটা ভাগ্য, প্রতিটা ফেস্টিভ্যালে কিন্তু আমার একটা সিনেমা নাইলে 2টা সিনেমা থাকে। এটা জানি না, আমার ভাগ্য হয়তো। ইনশাল্লাহ সিনেমার আর সিঙ্গেল নাটক, সিরিজ সব মিলে ব্যস্ততার মধ্যে যাচ্ছে, চাকরিটাও করছি, আলহামদুলিল্লাহ ভালোই আছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সামনের দিনগুলো আরো সুন্দর হোক সেই শুভকামনা। আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আপনারা ভালো কাজ দেখেন, ভালো অভিনয় শিল্পী যারা আছে তাদের সাপোর্ট দেন এবং ভালো চ্যানেলের সাথে থাকেন যারা নিয়মিত ভালো ভালো প্রোগ্রাম করে, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো ভালো কাজ করতে পারি, নিজেকে আরো ডেভেলপ করতে পারি, চর্চা করতে পারি। থ্যাংক ইউ সো মাচ বাংলা ভিশনকে আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন ক্রীড়া ব্যক্তিত্ব ববি নাইটের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আমি 40 বছর ধরে বাস্কেটবল খেলছি, অনেক কিছু এ সময় বদলেছে, কিন্তু বাস্কেটবলের আকারটাই শুধু বদলায়নি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।